আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই অবৈধ সরকারের ভিসা নিষেধাজ্ঞা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দিল ভারত থেকে ভিসা অফিস সরিয়ে বাংলাদেশে নিয়ে আসার জন্য। আমাদের ভিসাও গেল সেখানে ইউরোপে। বাংলাদেশের এই অবৈধ সরকারের কথায় পৃথিবীর কোন সরকার এখন পর্যন্ত কোনো বিষয়ে সায় দিয়েছে কিনা আপনি প্রমাণ দেখান। এই অবৈধ সরকারের কথা তো কেউ গ্রাহ্য করছে না। ভারত কেন করবে? ভারত তো পৃথিবীর বাইরের কোনো এই গ্রহের বাইরের কোনো দেশ নয়। হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রে গেল, সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্সের সাথে তার নাকি সাক্ষাৎ হওয়ার কথা, সে গল্প বানিয়ে দিল প্রধানমন্ত্রী কানাডাতে, অথচ প্রধানমন্ত্রী লন্ডনে ছিল এবং তার সাথে দেখা করেনি। সে ফ্রান্সে গেল, সে সেখানে ডিনার করে চলে আসলো, ওয়াইন খেয়ে চলে আসলো। ম্যাক্রো সেখানে তাকে দেখা দিল না। ইটালির মেলোনি বাংলাদেশে আসার কথা ছিল, সেও আসলো না। হ্যাঁ, তো এই যে একটা তার যেই প্রতারণা, সারা পৃথিবীর সাথে যে প্রতারণাগুলো করছিল, এখন সেটা প্রকাশিত হয়ে গেছে। তার সরকার হচ্ছে অস্থায়ী, পাশাপাশি অবৈধ। পৃথিবীর কোন সরকার তো তাকে গ্রাহ্য করছে না। ইউনাইটেড কিংডমে আমাদের ট্রাফেলগার স্কোয়ারে হাজার হাজার কর্মী, আমাদের সমর্থকগণ সেখানে গিয়ে মিছিল করেছে। এই অবৈধ ইউনুসের তো সাহস হয়নি সেখানে একটা চিঠি পাঠানোর, কারণ তার যেই উপদেষ্টা পরিষদের অনেকেই আবার দ্বৈত নাগরিক, ব্রিটিশ নাগরিকও আছে সেখানে। তারা ভয়ে সেখানে চিঠি পাঠায়নি, কারণ তাদের না যদি আবার নাগরিকত্ব বাতিল হয়ে যায়। এখন আপনি বলছেন যে প্রবাসী সরকার, আইনের দৃষ্টিতে যেহেতু এখনো সংবিধান বিদ্যমান, ডিজোর যেটাকে আমরা বলি, আইনের দৃষ্টিতে কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যার যে সরকার, সেটাই কিন্তু এখন পর্যন্ত সরকার। এবং এজন্য দেখবেন এই যে তথাকথিত অবৈধ সরকার, অবৈধ তথাকথিত সরকার যেটা আছে এখন, তারা কিন্তু যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে সেগুলোতে কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে, এবং ইউনুস নিজেই কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে। কারণ কি? উপদেষ্টার কোনো বিধান তো আমাদের সংবিধানেই নেই। এবং আপনি জানবেন যে যখন 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন অস্থায়ী সরকারের দায়িত্ব নিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের পরে, সেখানে কিন্তু কোনো উপদেষ্টা নামক শব্দ তৈরি হয়নি, কারণ সংবিধানে সেটা ছিল না। তিনি সরকারে দায়িত্ব নিয়ে একটা নির্বাচন করে দিয়েছিলেন। আর এই উপদেষ্টা নেয়ার মূল কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে দীর্ঘদিন ধরে সেখানে চেয়ার দখল করে বসে থাকা এবং সেটাকে পাকাপোক্ত করা কিছু অবৈধ লোকের। সংবিধানে উপদেষ্টা শব্দটিই নেই, এখন পর্যন্ত সংবিধানে সেই উপদেষ্টা নেই। এখন তারা ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে সেটা দেওয়ার চেষ্টা করছে, জুলাই চার্টার বা নানান ধরনের, এই যে বলছে যে রাষ্ট্র ভোট দিচ্ছে, আবার বলছে ভোট কাকে দিতে হবে। হ্যাঁ, এই যে একটা পাগলামি যেটা করছে, সাংবিধানিক এনার্কি যেটা করছে, যে আপনি ভোট দিতে দিলেন, তাহলে আমাকে ভোট দিলেনই বা কেন? জোর করে আপনি আমাকে বলছেন হ্যাঁ তো ভোট দিতে হবে, কারণ আপনি আপনার পদগুলোকে, ইউনুস তো চলে যাবে ফ্রান্সে, তার প্যারিসে বিলাসবহুল তার বাড়িঘর আছে, ড্যাননের সাথে ব্যবসা আছে, টেলিনরের সাথে ব্যবসা আছে, সে ইউরোপে চলে যাবে অথবা আমেরিকাতে চলে যাবে, তার আমেরিকান নাগরিকত্ব আছে। তার যে সাঙ্গপাঙ্গ গুলো কি হবে, এর জন্য তারা এখন রেফারেন্ডাম দিচ্ছে। এই রেফারেন্ডাম বলা যায় না, এটা আবার জোর করে চাপিয়ে দিয়ে সারা দেশের সকল ব্যাংক, স্কুল, কলেজ সবাইকে বলছে হ্যাঁতে ভোট দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ডুয়েল ন্যাশনালরা কিন্তু মন্ত্রী পদে থাকতে পারেন না। হ্যাঁ, অন্তত সংসদ সদস্য হতে পারেন না। মন্ত্রিত্বের বিষয়ে সেটা কোনো বাধা নেই, বাট তারা তো মন্ত্রীই নন। কিন্তু তারা সাইন করে যে গিয়েছেন প্রত্যেকটা ফাইলে, গত 18 মাস ধরে তারা ফাইলে সাইন করে দিয়েছেন। আমি মন্ত্রী হিসেবে নির্বাচনের পরে ফাইলে স্বাক্ষর করেছি 6 মাস। আমি শিক্ষামন্ত্রী ছিলাম মাত্র 6 মাস। তারা সেখানে কিন্তু একটা আইনগত বৈধতা ছিল, প্রত্যেকটা স্বাক্ষরের একটা আইনগত বৈধতা ছিল। এবং এই সরকার 18 মাসেও কোনো নথিতে কোনো ধরনের দুর্নীতি, আমার স্বাক্ষর করা কোনো ধরনের ফাইলে কিন্তু 1 টাকার দুর্নীতি বের করতে পারেনি, অনিয়মও বের করতে পারেনি। হ্যাঁ, এবং প্রত্যেকটা স্বাক্ষরের সেখানে বৈধতা আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো ফাইলে কিন্তু এখন পর্যন্ত পাইনি। তারা নানান ধরনের অন্যান্য এক্সকিউজ দিচ্ছে, কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা স্বাক্ষর, তারা যে প্রটোকল নিয়েছে, গাড়ির তেল পুড়িয়েছে রাষ্ট্রের, বেতন নিয়েছে, আপ্যায়ন ভাতা নিয়েছে, আপ্যায়ন করেছে, নিজেরা খেয়েছে, প্রত্যেকটা কাজ অবৈধ। এবং এই অবৈধতাগুলোকে বৈধতা দেওয়ার জন্য আজকে এই হাস্যকর রেফারেন্ডাম। এবং এতটাই অবৈধ, তারা আস্থায় রাখতে পারছে না, যদি একতরফা ভাবে বিএনপি কে চেয়ারে বসিয়েও দেয়, তারা তাদেরকে বৈধতা দেবে,
এই আস্থাও তারা রাখতে পারছে না, তাই তারা নির্বাচনের কথা বলছে। জামায়াত ইসলামীকে বসালেও জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে যদি বাংলাদেশে স্থায়ী থাকতে চায়, তাদেরও কিন্তু আইনগতভাবে রাজনৈতিকভাবে সেই সক্ষমতা, মানসিক দৃঢ়তা নেই এই অবৈধ সরকারকে বৈধতা দেবে। আপনি দেখবেন যে জামায়াত ইসলামের আইনজীবী, সাবেক শিবির কর্মী, বিশিষ্ট আইনজীবী শিশির মনির কিন্তু পরিষ্কার করে বলেছেন সবাই ঝুলবেন, প্রত্যেকটা কাজ অবৈধ। হ্যাঁ, তিনি কিন্তু বলেছেন এই অবৈধ সরকার কি কাজ করছে সেটাকে এখন মানে ধামা চাপা দেওয়ার জন্য একে তো নথি পুড়িয়ে ফেলেছে। আপনি দেখবেন যে আসিফ মাহমুদ ভুঁইয়া যখন মন্ত্রণালয় ত্যাগ করলো, সে তার অফিসের অনেক নথি তারা পুড়িয়ে ফেললো। প্রতিদিন সচিবালয়ে উদ্ভট কারণে আগুন লাগছে, শর্ট সার্কিট। আমি মানে 5 বছর উপমন্ত্রী ছিলাম আর 5 মাস 6 মাস আমি মন্ত্রী ছিলাম, আমি একদিনও দেখিনি কোথাও শর্ট সার্কিট লেগেছে। কেপিআই ইনস্টলেশন সার্বক্ষণিক 24 ঘন্টা সেটা চালু থাকে, সেখানে কেন শর্ট সার্কিট হবে? আমরা শর্ট সার্কিট দেখিনি, এখন শুধু শর্ট সার্কিট হয়। কেন হয়? নথি পড়ানোর জন্য হয়, ধামা চাপা দেওয়ার জন্য হয়। তার নিজের উপজেলা এই যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মিলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ একটা উপজেলায়, কেন? এটা তো লুটপাট করে খাবার জন্য, এবং সেই খাবার হয়তো বা ইউনূস যে অঙ্গীকার করেছিল খাইয়ে দেবে, সেটা দেয়নি, এখন রাষ্ট্র থেকে খেয়ে নিয়েছে। তো এই যে একটা আমরা দেখছি যে একটা ক্রিমিনাল গ্যাং, ক্রিমিনাল নয় শুধু, জঙ্গি মানসিকতার মিলিটেন্ট। এই যে মাহফুজ আলমকে দেখুন আপনি, এই যে বাকিদেরকে দেখুন, এরা হচ্ছে মিলিটেন্টস, এবং এই মিলিটেন্টসরা রাষ্ট্রের ভেতরের সহযোগিতায় কিন্তু আজকে ক্ষমতাটা দখল করেছে। এদের মোলস ছিল, আন্তর্জাতিক সহযোগিতা তো ছিল, এদের মোলস ছিল। আমাদের নেতাকর্মীরা যেখানে কম্বোডিয়াতে দেখবেন, কম্বোডিয়ার মতন দেশেও কিন্তু সেখানে তারা সংগঠিত হয়েছে, পাপুয়া নিউগিনির মতন দেশে সংগঠিত হয়েছে। আওয়ামী লীগ সারা পৃথিবীতে মানে ইসরায়েল বাবদ আমার মনে হয় মানে পৃথিবীর সকল দেশে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা আছে, প্লাস আমাদের অনেককে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু দেশ ছাড়তে হয়েছে, তারা পৃথিবীর নানান দেশে আছে। তো সুতরাং আমরা যেভাবে ফিরে এসেছি, বিএনপি কে এই পর্যায়ে আসতে বা যেই পর্যায়ে যেতে 18 সালে যদি আমি বলি বিএনপি আবার উঠে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তারা কিন্তু সেই পরিমাণ শক্তিমত্তা অর্জন করেছিল যে আমাদের সরকারের অধীনে তারা নির্বাচনে এসেছে। আপনি নির্বাচন আসার একটা আত্মবিশ্বাসের বিষয় আছে। দল হিসেবে বিএনপি 14-15 সালে তাদের যে ধাক্কা লেগেছে, ব্যর্থ আন্দোলনে জ্বালাও পোড়াও করে যে মামলা খেয়েছে, 16 সালে গিয়ে তারা নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু মদত দিল, 17 সাল পুরোটা তাদের মানে 14, 15, 16, 17 মানে সময়টা লাগিয়ে তারা 18, আমরা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করিনি, বিদ্যমান প্রক্রিয়ার মধ্যেই তারা উঠে দাঁড়াতে লেগেছে, সময় লেগেছিল সেখানে 5 বছর প্রায়। হ্যাঁ, এখন আমরা কিন্তু খুব দ্রুত উঠে দাঁড়িয়েছি, যেখানে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে, আমাদের 150-র উপরে জনপ্রতিনিধি কারাগারে, আমাদের এখন পর্যন্ত 700 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কারাগারে মারা গিয়েছে প্রায় আমাদের 40 জনের মতন কারাগারের ভেতরে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে, এই ধরনের ব্যাপক দুর্যোগের মধ্যে হ্যাঁ আমরা যে উঠে দাঁড়াতে পেরেছি, কেন দাঁড়াতে পেরেছি যে সেই মনোবলের জায়গায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ভালোবাসা, যেই হৃদয় নিংড়ানো আনুগত্য এবং ভালোবাসা এবং তার নির্দেশনায় কাজ করা। এবং আমি আপনাকে হলফ করে এখানে বলতে চাই, 5 তারিখ যদি 4 তারিখ রাতে শেখ হাসিনা যদি বলতেন, এবং বিএনপির একজন নেতা কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলেন যে আওয়ামী লীগের 1% লোক যদি নামতো, এই আন্দোলন দাঁড়াতেই পারতো না। এখন কথাটা হচ্ছে সেই আলোচনায় আমি যাচ্ছি না, নামার সিদ্ধান্ত বা সেখানে আরো রক্তক্ষয় হবে সেটাকে বিরত রাখার জন্য কি সেটা বলা হয়েছে, সেটা আমি যাচ্ছি না। তবে একটা রাষ্ট্রীয় পক্ষ থেকে যেহেতু বলা হয়েছিল যে আমরা একেবারে মাঠ থেকে উঠে যাই, সেইটা হয়তোবা সেই প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তটা নিতে বাধ্যই হয়েছে বোধহয় আমার দল। তবে আমি যেটা বলবো যে 4 তারিখ যদি তিনি বলতেন সারা বাংলাদেশ নয়, ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো, গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে। ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা, 23টা জেলার যে জনগণ পদ্মা সেতুর মাধ্যমে আজকে যারা উপকার হয়েছে, আমি বলবো সেখান থেকে 1% মানুষ যদি ঢাকার শহরে চলে আসতো। গাজীপুর, নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন, আমি চট্টগ্রামের কথা বলছি না, আমি রাজশাহীর কথা বলছি না, ময়মনসিংহের কথা বলছি না, এরা তো বানের জলের মতো ভেসে যেত, তারা আমাদের নেতাকর্মীদের জলোচ্ছ্বাসে ভেসে যেত। কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ বাহিনী, কিসের বিজিবি, কেউ দাঁড়াতে পারতো না। কিন্তু আমরা সেই ধরনের রক্তক্ষয়, সেই ধরনের
মানে অমানবিক পরিস্থিতি সৃষ্টি হোক, হয়তোবা নানান কারণে আমাদের নেত্রী সেই সিদ্ধান্ত সেই কারণে নেননি, আমি সেটা বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তিটা ব্যাপক। বিএনপি নেতাকর্মীরা খুব ভালো করে জানে, তারা কিন্তু এই যে উন্মাদ যারা আছে, উন্মাদ গোষ্ঠী কিন্তু ভেঙে যাবে, পালিয়ে যাবে। তারা নানান দেশের পাসপোর্ট কিনছে, কিন্তু বিএনপির যে বিএনপি তো একটা বিশাল সংগঠন, তাদের তো একটা বাংলাদেশের একটা বড় জনসংখ্যা, তারা জানে তাদেরকে স্থায়ী রাজনীতি করতে হবে বাংলাদেশে, তাদেরকে সাস্টেইনেবলি থাকতে হবে। তারা যদি ক্ষমতায় আসে 5টা বছর শান্তিতে থাকতে হবে। যেদিন ওয়াকার বাহিনী, পুলিশ বাহিনী যেদিন ঢুকে যাবে, মাঠে আর থাকবে না, তাদেরকে কে রক্ষা করবে? এই আওয়ামী লীগের কাছ থেকে তারা নিস্তার পাবে যদি তারা সমঝোতা না করে। এই যে আজকে যারা উন্মাদের মতন চিৎকার করছে, দিল্লি না ঢাকা, উদ্ভট নোংরা, মানে মানুষের শরীরের অঙ্গ নিয়ে, যে অঙ্গের মাধ্যমে এদের জন্ম হয়েছে সেটাতে বিশ্রী গালাগাল করে, হাদি নামক একটা ছেলে, সে মারা গিয়েছে, আমি তার ব্যাপারে মন্তব্য করতে চাই না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মুসলমান হিসেবে এটা আমার তার প্রতি দোয়া থাকবে। কিন্তু একটা প্রজন্মের মুখের ভাষা এইভাবে নোংরা করে দেওয়া, নারী জাতির প্রতি এইভাবে অপমানজনক ভাবে কথা বলার যে একটা নোংরামি, বিকৃত মানসিকতা একটা প্রজন্মের মধ্যে ঢাকা শহরের তুলে দিয়েছে, তারা কি রক্ষা পাবে? তারা কি রক্ষা পাবে? আমার কিশোরগঞ্জের যে নেতাকর্মীরা আছে, তাদের স্লোগান কি জানেন আপনি? তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু বলার সাথে তার একটা স্লোগান দেয়, বাইয়া দাও। হ্যাঁ, লগি বৈঠা নিয়ে তারা মিছিল মিটিং করে। হ্যাঁ, এই বাইয়া দাও শব্দ শুনলে এরা কিন্তু মানে কাপড় চোপড় নোংরা করে ফেলবে, এরা ওখানে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে আওয়ামী লীগের বাস্তবতা। আজকে বাহিনী দিয়ে শুধুমাত্র, আমি তাও পুলিশ বাহিনীর কথা বলবো না, যেহেতু রাষ্ট্রের সর্বশেষ অস্তিত্বের পরিচয় হচ্ছে সেনাবাহিনী, তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এই অবস্থায় আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে চাই না, দাঁড়াতে দেব না আমার দলকে, কারণ সেটা কিন্তু গৃহযুদ্ধের নামান্তর হয়, সেই দিকে আমরা যেতে চাই না। কিন্তু এই সেনাবাহিনী কি তাদের কয়দিন রক্ষা করবে? এই এক পেশে নির্বাচন হওয়ার পরে কয়দিন তারা বাইরে থাকবে? কয়দিন তারা বাইরে থাকবে? তাদের ডিপ্লয়মেন্ট অর্ডার হলেও তারা ডিপ্লয়েড হবে কিনা সেটাও তো প্রশ্ন রাখে, এবং এরা খুব ভালো করেই জানে একবার বেরিয়ে এসে যে বিপদের মধ্যে এরা পড়েছে, দ্বিতীয়বার আগামী 10 বছরে বেরোবে কিনা এটাও খুব ভালো করে জানে। তখন কিন্তু বাবারা কেউ কিন্তু নিস্তার পাবেন। এটা বিএনপি জানে, কারণ বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের অর্ধেক সময়, 54 বছরের অর্ধেক সময় বিএনপি শাসন করেছে। জাতীয় পার্টিতেও বিএনপি ছিল, নিজেরাও বিএনপি ছিল, জিয়া রহমানের জাগতলও বিএনপি ছিল। হ্যাঁ, জাতীয় পার্টির যে তৎকালীন সময় সবাই কিন্তু বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু এখন বলছে যে তারা বুঝছে এখন ভবিষ্যতে কিভাবে কি বিহেভ করবে সেটা আমি জানি না, কিন্তু তাদের মধ্যে সেই প্যানিকটা আছে, তাদের মধ্যে সেই ভাবনাটা আছে। বিএনপির যে কার্যকলাপ, আমাদের 32 নম্বর ভাঙায় বঙ্গবন্ধুর বাড়ি, সেটাতে সবচেয়ে বেশি উস্কানি কে দিয়েছে? ঢাকা সাবে মানে ইশরাক যে বিএনপি নেতা, সে সেখানে পাঠালো, অথচ তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, শেখ কামালের বন্ধু ছিল। সে সেখানে সিটি কর্পোরেশনের বুলডোজার, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ মিলে সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়ে 32 নম্বর ভাঙা হলো। আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে কারা মামলা দিয়েছে? শত শত মামলা, হাজার হাজার মামলা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমার বাড়ি চট্টগ্রামে দুইবার ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমি কোন দল করেছে আমি বলতে যাব না, কিন্তু সেখানে আলোচনা আছে জামায়াতে ইসলামের কিছু লোক গিয়ে সেখানে আবার সেটাকে মানে রক্ষা করার চেষ্টা করেছে বলে, অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রক্ষা করার চেষ্টা করেছে বলে একটা আলোচনা আছে, আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে একটা পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে আদর্শিকভাবে আমরা যাদের বিরুদ্ধে সবসময় বা অবস্থান ছিল জামায়াতে ইসলামী, তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যেও যে ধরনের মানবিকতা অনেক সময় আপনি দেখতে পাবেন, বিএনপি যাদের সাথে আদর্শিক দিক থেকে আমাদের পার্থক্যটা কিন্তু অনেক বেশি নয়, তাদের যে কৃতকর্ম সারা দেশে, সেই কৃতকর্ম এবং অতীত ইতিহাস সেটা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু সন্দিহান থাকবেই। তারা একটা উগ্র ডানপন্থীদের একটা সমাবেশ করতে চায় পলিসি মেকিং এ। এই সিলেক্টেড প্রসেসের সরকার কতদিন টিকবে সেটা তারা নিজেরাও ভালো করে বুঝতে পারছে। আমাদের লক্ষ্য ইলেকশন মানে কি? যেখানে সকলের পার্টিসিপেশন। আমি তো মানে আমাকে তো আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন কারণ কিছু
অ্যালিগেশন দিয়ে। আবার আপনি নিজেকে কিন্তু দায় মুক্তি দিয়েছেন একই অ্যালিগেশন। আপনি বলেছেন আমি গুলি করেছি, আমার নির্দেশে গুলি হয়েছে। আবার আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন আপনি হত্যা করেছেন। আপনি নিজেকে আবার হত্যার দায় মুক্তি দিয়েছেন, তাই না? এক মুখে স্বীকারোক্তি দিলেন যে পুলিশ হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, মানে সম্পত্তি ধ্বংস করেছেন। এগুলো সব কিছু একটা তারিখের মধ্যে যা যা হয়েছে সব হালাল। আর একই সময়ের মধ্যে আওয়ামী লীগ যদি করে থাকে, না আওয়ামী লীগ নয়, রাষ্ট্র যদি করে থাকে, রাষ্ট্র প্রতিহত করার ক্ষেত্রে যদি করে থাকে, দোষ সব আওয়ামী লীগের হবে, সরকারের হবে, শেখ হাসিনার হবে। এই যে একটা হিপোক্রেসি, কনস্টিটিউশনাল হিপোক্রেসি, কনস্টিটিউশনাল অ্যানার্কি, কনস্টিটিউশনাল হিপোক্রেসি, এই যে দুটো অরাজকতার মাধ্যমে, অ্যানার্কির মাধ্যমে আজকে রাষ্ট্রের এই অবস্থা হয়েছে। রাষ্ট্র তো নেই। নিজেকে দায় মুক্তি দেয়া একই অপরাধের জন্য আর আরেকজনকে ফাঁসিতে ঝোলানোর রায় দেয়া, এইভাবে রাষ্ট্র চলতে পারে না। আমরা অপেক্ষায় আছি রাষ্ট্রের স্থায়ী প্রতিষ্ঠানগুলো। দেশের মানুষ কিন্তু ক্ষুব্ধ, কিন্তু বিস্ফোরণ ঘটালে, জনবিস্ফোরণ ঘটালে কিন্তু রাষ্ট্রেরই ক্ষতি হবে। সেই ক্ষতিটা আমরা শুধু করতে চাই।